জামাত ইসলামের 4 গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে জরুরি সতর্কবার্তা। তো দর্শক, বড় কোনো অঘটন ঘটে যেতে পারে এবং তারা যে কোনো সময় ফেঁসে যেতে পারেন। এ বিষয়ে পুরো জামাতকে সতর্ক থাকতে হবে, 4 নেতাকে তো সতর্ক থাকতেই হবে। আমি জেনে শুনে বলছি এবং কিছু ইন্টেলিজেন্স ইনফরমেশন তো আমরা বিভিন্নভাবে জানি, তার উপর ভিত্তি করে বলছি। এবং এই যে সামনে বিপদ বা ফেঁসে যাওয়ার যে একটা সম্ভাবনা আছে, এই 4 নেতার ক্ষেত্রে কমপক্ষে আরো অনেকে আছেন তালিকায়, এই 4 জন যেহেতু অতি গুরুত্বপূর্ণ, এই কারণে এই 4 জনের কথা বললাম। যদি তারা সম্ভাব্য বিপদ থেকে, ঝড় থেকে বাঁচতে চায়, তাহলে সরকারের সাথে এই বিষয়ে তাদের দর কষাকষি করতে হবে। সরকার চাইলেই তাদেরকে বিপদে ফেলে দিতে পারবে, এজন্য শুধু নিজেরা সতর্ক থাকলে হবে না, ঘটনা অলরেডি ঘটে গেছে প্রায়, যার ফলে সরকারের সাথে দর কষাকষি করে, আলোচনা করে এই পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করতে হবে। কত বড় ঘটনা ঘটে গেছে আমি একে একে বোঝাচ্ছি। 4 নেতার মধ্যে প্রথমে আমি বলবো ব্যারিস্টার আরমান ভাইয়ের কথা। মীর কাসেম আলীর সন্তান, মজলুম মানুষ, আয়নাগর থেকে ফেরত, এবং আল্লাহর একটা মিরাক্কেল যে ব্যারিস্টার আরমান আমাদের মাঝে ফিরে এসেছেন এবং তিনি এমপি হয়েছেন এবং তিনি কার্যত আমিরে জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের মতো অত্যন্ত মেধাবী, দক্ষ, যোগ্য, ইন্টারন্যাশনালি কানেক্টেড একজন পার্সোনালিটি ব্যারিস্টার আরমান। তিনি কি করেছেন, তিনি কেন ফেঁসে যেতে পারেন, এটা বুঝতে হবে। এটা নেগেটিভ কিছু না, পজিটিভ বিষয় দিয়ে ফেঁসে যাবেন এমন না, এখানে নারী গঠিত বিষয় এরকম কিছু না। ব্যারিস্টার আরমানের আইফোন চুরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির একটা প্রোগ্রামে আসছিলেন, ওপেন প্রোগ্রাম বটতলায়, সেটা লাইভ করছিলেন। তো একজনে বলছে যে ভাই আপনি আমার কাছে দেন, আমি লাইভ করি, স্বেচ্ছাসেবকের রূপে ছিল। তো মোবাইলটা নিয়ে তিনি এক ফাঁকে চলে গিয়েছেন, এখন পর্যন্ত আর সেটা উদ্ধার হয়নি। তো প্রথমে আমি বলবো যে ব্যারিস্টার আরমান ভাই, এটা কেমন কথা ভাই? আমাদের মতো ছোটখাটো লোক, আমরা কোথাও গেলে আমার সাথে কমপক্ষে 5 থেকে 10 জন থাকে এবং ক্যামেরা ধরা, ভিডিও করার জন্য আলাদা সিলেক্টেড লোক থাকে, পেইড লোক থাকে, পেইড লোক, যে না টাকার বিনিময়ে সে আমার বিশ্বস্ত, তার একটা পারিশ্রমিক আছে। বাংলাদেশে চলাফেরা করলে থাকে, যদিও এরকম আউটার স্পেসে চলাফেরা করে বাইরের দৃশ্য ভিডিও করা বা এগুলো নর্মালি আমি কখনো করি না, ইনডোর আলোচনা করি। কিন্তু তারপরে যদি কোনো কারণে একদম খুব কম, ভেরি রেয়ার যদি কোথাও যাই, এটা লোক আগে ঠিক করা থাকে, ইটস ভেরি সিম্পল। কিন্তু একজন এমপি, এটা মুফতি আমির হামজার আছে, মুফতি আমির হামজার গাড়িতে দেখবেন যে একজন ক্যামেরাম্যান সবসময় থাকে, ড্রাইভার তো আছেন, তার বাইরেও একজন ক্যামেরাম্যান থাকে। তো এখানে ব্যারিস্টার আরমান একজন এমপি, অথবা তার ব্যক্তিগত পিএস বা তার মাধ্যমেও তো ভিডিও করানো যায়। তো সেখানে তিনি একজন অপরিচিত লোকের কাছে তার মোবাইল তুলে দিলেন, এটা আসলে সম্পূর্ণ অদূরদর্শিতা। এই জায়গায় ব্যারিস্টার আরমানকে সতর্ক থাকতে হবে। এখন ঘটনা যা ঘটার তা তো ঘটে গেছে, মোবাইল তো হারিয়ে গেছে। এখন একটু চিন্তা করেন, একজন মানুষের মোবাইলের মধ্যে কি থাকে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আরো বিভিন্ন মেসেজিং অ্যাপ, আরো বিভিন্ন ফাইল থাকে। আর আইফোন তো ছোটখাটো কম্পিউটার, আমরাও আইফোন চালাই, আমরা তো জানি। ইমেইলে আরো অনেক অসংখ্য তথ্য থাকে, আমাদের ইমেইল গুলো অবশ্যই আমাদের আইফোনে লগ ইন করা থাকে, কারণ সবসময় আমাদের ল্যাপটপ ওপেন করে দেখার সুযোগ হয় না। জরুরি কোনো ইমেইল যে কোনো সময় আসলে আমরা আইফোনে নোটিফিকেশন পাই, ইনস্ট্যান্ট দেখতে পারি, রিপ্লাই দিতে পারি। ল্যাপটপ, কম্পিউটার এগুলোর প্রয়োজনীয়তা আমাদের কাছে খুব কম, ভালো মানের হাই স্পিড আইফোন থাকার কারণে। আইফোনের স্পিড স্বাভাবিক যে কোনো ফোনের চাইতে ভালো, একদম কমফোর্টলি কাজ করা যায়। সেখানে ব্যারিস্টার আরমান একজন ব্যবসায়ীও বটে, মীর কাসেম আলীর সন্তান, একজন ব্যারিস্টার এবং জামাতের আন্তর্জাতিক উইংয়ে কাজ করেন। একই সাথে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির সাথে তিনি জড়িত, বিভিন্ন বেসরকারি উদ্যোক্তা বাংলাদেশে নিয়ে আসার, ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য তিনি কাজ করছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করেছেন, আরো নানান চেষ্টা করে যাচ্ছেন। তিনি একজন এমপি, তার কাছে এরকম কনফিডেন্সিয়াল অনেক ইমেইল, হোয়াটসঅ্যাপে অনেক ডেটা, অনেক কিছু থাকতে পারে। আবার তার ব্যক্তিগত, তার স্ত্রীর সাথে ব্যক্তিগত ছবি, ঘরোয়া ছবি, তার সন্তানদের সাথে, এটাও থাকতে পারে। আমি বলছি না এখানে অনৈতিক কিছু, প্রশ্নই আসে না। ব্যারিস্টার আরমান ওই ক্লাসের না, গাজিয়া নজরুল ক্লাসের না। তার বৈধ যে ডকুমেন্টস গুলো আছে,
সেগুলোই যদি, যেগুলো কনফিডেন্সিয়াল, সেগুলো যদি এই ফোন চুরি হওয়ার পর ডেফিনেটলি যদি কোনো না কোনোভাবে গোয়েন্দা সংস্থার হাতে চলে যায়, এবং সরকার এটা সুযোগ নেবে, সরকারের কাজই হচ্ছে এগুলো, তারা এ ধরনের সুযোগ খুঁজে, এবং এখন বিপদে না ফেলালেও এই তথ্যগুলো এখান থেকে নিয়ে রেখে দিবে, যখন জামাত বেশি চালাকি করবে তখন এগুলো সামনে এনে একটা ইস্যু তৈরি করে পুরো জাতিকে ঘোল খাওয়াবে। সাপোজ ব্যারিস্টার আরমানের অনেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ড আছে, ইউকেতে তার সাথে ভারতের কোনো এক বন্ধু পড়েছে, অথবা ইসরায়েলের যে কোনো একজন তার ক্লাসমেট ছিল, এবং তিনি একটা ইমেল করেছেন, কথার কথা আমি উদাহরণ দিলাম যে আরমান তুমি এমপি হয়েছে, স্বাগত, আবার ইউকেতে আসলে বলবো আমি তো আসি ম্যানচেস্টারে, আসবো, দেখা করব। একসাথে পড়েছেন, হয়তো ইসরায়েলের নাগরিক হতেই পারে, ওইটাকে কেন্দ্র করে এই যে ইসরায়েলের সাথে আরমানের যোগাযোগ, এরকম নানান ভাবে দেখবেন যে তাকে ফাঁসানো হয়েছে। অমুক কোম্পানি, সাপোজ একটা কোম্পানির সাথে কথা হচ্ছে, এখন ওই কোম্পানির মালিকের ভাইয়ের ছেলের খালুর মামা কোনো একদিন ইসরায়েলে গেছিল, বলবে যে এই যে ইসরায়েল কানেকশন, অথবা একজন ভারতীয় বন্ধু তার সাথে ব্যক্তিগত কোনো একটা বিষয়ে আলাপ হচ্ছে, ক্লাসমেট ইউকেতে একসাথে পড়েছে, কথার কথা, বলবে এই যে ভারতের সাথে যোগাযোগ। এরকম নানান ভাবে আরো অনেক গোপনীয়তা, সাংগঠনিক অনেক বিষয় যেগুলো ডিসক্লোজ করা যায় না, এরকম অনেক বিষয় ফোনে থাকে, সেগুলো গোয়েন্দা সংস্থা নিয়ে তারপর এটা নিয়ে ধীরে ধীরে খেলবে। এমন না যে একসাথে সব ফাঁস করে দেবে, অথবা এখনই ফাঁস করবে, হতে পারে এটা 1 বছর পর, 2 বছর পর, অথবা 2031 সাল নির্বাচনের আগে, নির্বাচনী প্রচারণার সময় এগুলো সামনে আনবে, রেখে দিবে। গোয়েন্দা সংস্থার খেলা এইভাবেই। কারণ গোয়েন্দা সংস্থা চাইলে কিন্তু এই মোবাইল কে চুরি করেছে তা খুঁজে বের করবে, খুঁজে বের করে উদ্ধার করে হয়তো বা দিবে তার কাছে, আরমানের কাছে, কিন্তু তার আগে তথ্য জানিয়ে নিয়ে নেবে। অতএব একটা সম্ভাবনা রয়েছে, রাজনীতি এরকমই নোংরা, আপনি ভুল একবার করে ফেললে আপনাকে ফাঁসাবি। সেম থিং হ্যাপেন্ড ইন কেস অফ অধ্যাপক মুজিবুর রহমান, তারও নাকি মোবাইল হারিয়ে গেছে। এখন জামাতের এক অতি গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে একজন অধ্যাপক মুজিবুর রহমান, তার মোবাইল হারিয়ে গেল, এই সেম থিং উইল হ্যাপেন। তার মোবাইল হয়তো পুলিশ উদ্ধার করে দিবে, কিন্তু উদ্ধার করার মধ্যে, উদ্ধার করে তথ্য যা নেয়ার সেগুলো সব নিয়ে ফাঁদ পেতে তারপরে মোবাইলটা ফেরত দিবে, তারপরে সময় মতো বৈধ তথ্য, খারাপ কিছু না, ওইটাকে এমন ভাবে উপস্থাপন করা হবে দেখবেন যে আপনি বিতর্কিত হয়ে গেছেন। এরপরে শাহজাহান চৌধুরী, তিনি একজন ভালো মানুষ, জননেতা, জামাতের পলিটিক্যাল সবচাইতে পলিটিক্যালি হেভিওয়েট নেতা। এখন শাহজাহান চৌধুরীকে তো আর নারী, আর্থিক অনিয়ম বা এগুলোতে ফাঁসানো যাবে না, যেহেতু তিনি পাওয়ার পলিটিক্স করেন, তার এলাকায় পলিটিক্যাল কমপ্লেক্সিটি আছে, এরকম বিভিন্ন পাওয়ার পলিটিক্স এর জটিলতার মধ্যে, বা তার পিএসটিএস নিয়ে নানান বিতর্ক আছে, এরকম নানান ঘটনার মধ্যে দেখবেন যে একটা ঘটনার সাথে তার নাম বা তার কোনো একজন লোক বা তার পিএস কে জড়িয়ে দিয়ে, বা একটা গোপন ফোনালাপ ফাঁস করে তাকে বিতর্কিত করা হবে। শাহজাহান চৌধুরীর পেছনে সবসময় গোয়েন্দা লেগে থাকে, কারণ কি, যে জামাতের পাওয়ার পলিটিক্স এর মডেল, জামাতের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতির মডেল, ইসলামপন্থী গণতান্ত্রিক রাজনীতির মডেল শাহজাহান চৌধুরী, তাকে বিতর্কিত করাটা এটা সরকারের জন্য জরুরি আগামী নির্বাচনের জন্য। আল্লামা সাঈদীর প্রতি একটা পুরো জাতির আবেগ আছে, এই জন্য সাঈদীর যে কোনো এক ছেলেকে বিতর্কিত করার চেষ্টা তারা করছে, কারণ যে এলাকা থেকে আল্লামা সাঈদীর ছেলে জিতেছেন, মাসুদ সাঈদী, ওই এলাকায় জামাতের সাংগঠনিক ভিত্তি অত্যন্ত দুর্বল, কারণ শুধু আল্লামা সাঈদীর কারণে জিতেছেন, তার ইমেজের কারণে। তার ছেলে উপজেলা চেয়ারম্যান হবেন, এবং আরাক আসনও তো প্রায় জিতেছিল। এ কারণে মাসুদ সাঈদী কিংবা শামীম সাঈদী যে কোনো একজনকে ব্যবসায়িক বিভিন্ন, যেহেতু তারা ব্যবসা করেন, ব্যবসায়িকভাবে তাদেরকে বিতর্কিত করার একটা উপায় গোয়েন্দা সংস্থা খুঁজছে। যে কোনো সময় যে অমুকের টাকা মেরে দিয়েছেন, এরকম বিশাল অনিয়ম করেছেন, এরকম একটা গুজব রটিয়ে নানানভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে।